to exam warrior. হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম ওয়ারিয়ার। তোমরা যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকেই জয়েন হয়ে যাও। আজকে থেকে আমরা নতুন ক্লাস শুরু করছি, একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস থেকে। হ্যাঁ, আজকে আমরা ইংলিশের ক্লাস স্টার্ট করছি। তো তোমরা প্রথমে আমরা ইংরেজির সিলেবাসটা ডিসকাস করে দিচ্ছি যে কোন কোন টপিকের উপরে তোমাদের এক্সামের কোয়েশ্চেন্সগুলো থাকে। আজকে একটু দেখে নাও এবং তোমরা কিন্তু রেগুলার রেডি হয়ে থাকবে। এরপরে যখন তোমাদের ক্লাসগুলো হবে, অবজেক্টিভের যে পার্টগুলো রয়েছে, তোমাদের দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে ভোকাবুলারি, যেখানে রয়েছে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, ফ্রেজ, ফ্রেজাল ভাব, এগুলো রয়েছে। এগুলো ছাড়াও রয়েছে গ্রামারের পার্ট। গ্রামারের পার্টটাতে থাকছে এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। তো ডিটেল সিলেবাস তোমাদের আজকে ডিসকাস করে দিচ্ছি। আর প্রত্যেকেই এখন থেকে রেডি হয়ে নাও। আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, দেখো। You can find out there are two type question pattern here. Number one is vocabulary. Number one is vocabulary. vocabs থেকে থাকবে, আচ্ছা একটু number one synonyms, antonyms, one word substitution থাকবে, idioms, phrase and phrasal verb. ভোকাবুলারি পার্ট থেকে তোমাদের এই কোয়েশ্চেন্সগুলো থাকবে। অ্যাপার্ট ফ্রম দেম, ফ্রম গ্রামার, there will be error correction, sentence improvement. Number 3, fill in the blanks. Number 4, voice. Number 5, narration. And number 6, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো তোমাদের এই পার্টগুলো থেকে কোয়েশ্চেন্স থাকবে। তো তোমরা যারা প্র্যাকটিস করছো বা ক্লাসের মধ্যে যারা রেগুলার ক্লাস করছো, এটা কিন্তু আমাদের আপডেট করতে হবে। আমি প্রত্যেক দিনই তোমাদের কিছু ভোকাবুলারি আপডেশন দিয়ে দেবো, তোমাদের এটা পড়তে হবে। আর এই পার্টটা, গ্রামারের পার্টটা কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যাল, তোমাদের ক্লাসে কিন্তু শিখতে হবে। ঠিক আছে, ওকে, চলো। এরর কারেকশন বা এই যে গ্রামারের যে পার্টগুলো রয়েছে, এই পার্টটা যেগুলোর ভিত্তিতে হবে, একটু বলে দিই কোন কোন পার্ট থেকে এগুলো থাকবে। দেখো, এরর কারেকশন থাকবে পার্টস অফ স্পিচ থেকে। অর্থাৎ এখানে তোমার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশনস, এগুলোর অ্যাপ্লিকেশন থাকবে। ঠিক তেমনিভাবে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এই পার্টটাও কিন্তু থাকবে এখানে। এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের দুটো পার্ট থাকবে, একটা যেমনি করে পার্টস অফ স্পিচ থেকে থাকে, আর একটা পার্ট থেকে থাকে ভোকাবুলারি থাকে। এখানে ভোক্যাবসের এই পার্টটা মেনলি ভার্ব ফর্ম হতে পারে, ভার্বের ফর্ম হতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট টেন্সের ফর্ম হতে পারে, অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অথবা ফ্রেজাল ভার্ব। তো এই পার্টগুলো থেকে কিন্তু এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেগুলো থাকবে। আর ভয়েস ন্যারেশন তোমরা মাধ্যমিকেও পড়েছো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এখানে ক্লজের অ্যাপ্লিকেশন রয়েছে,
এবং সেন্টেন্সের ট্রান্সফরমেশন মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এই অ্যাপ্লিকেশনসগুলো কিন্তু এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস রয়েছে। এখানে আরও একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, affirmative to negative or degree change, ডিগ্রি চেঞ্জ। এছাড়া রয়েছে স্টেটমেন্ট টু কোয়েশ্চেন, দ্যাট মিনস ট্যাগ কোয়েশ্চেন, কোয়েশ্চেন ট্যাগের উপরে কিন্তু প্রশ্ন থাকে। তার মানে টোটাল সিলেবাসে দেখো গ্রামারের অনেকটা পার্ট রয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ভোকাবসের পার্টও রয়েছে। তাই তোমাদের কিন্তু রেগুলার এটা প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের জন্য মেটেরিয়ালগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এবং রেগুলার এটাকে আপডেট করতে হবে। আমরা এখান থেকে মেটেরিয়াল তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা পেয়ে যাবে, সেখান থেকে রেগুলার আপডেট করবো। আমি কিন্তু কোয়েশ্চেন করবো তোমাদের, কিন্তু অনলাইনে থেকে লাইভ ক্লাসে থেকেই তার আনসার করতে হবে, ঠিক আছে? যা কিছু ডাউটস আসবে, কোয়েশ্চেন্স আসবে, অবশ্যই তোমরা লিখে পাঠাও। চলো আমরা আজকে ফার্স্ট পার্টটা একটুখানি শুরু করছি, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যে কীভাবে আমরা আইডেন্টিফাই করব। চলো লেটস স্টার্ট। Identification of parts of speech. First tell me, what is parts of speech? Anybody? Any idea? What is parts of speech? Any idea? What is parts of speech? If the question is parts of speech, the answer should be parts of speech itself. That means একটা সেন্টেন্সের যে পার্টগুলো থাকে সেগুলো কি বলা হয়? পার্টস অফ স্পিচ। একটা কমন আইডিয়া তোমাদের একটু শেয়ার করি, দেখো। ক্যান ইউ টেল মি হুইচ পার্টস অফ স্পিচ দিস ওয়ান? গো, বলতে পারবে গোটা কোন পার্টস অফ স্পিচ? অনেকেই হয়তো তোমরা ভাবছো অবশ্যই এটা একটা ভার্ব, তাই তো? বাট লুক অ্যাট দি সেন্টেন্স হিয়ার, আওয়ার গো স্টার্টস টুডে, আমাদের যাত্রা হলো শুরু। দেখো এই সেন্টেন্সটাতে আওয়ার গো স্টার্টস টুডে, এই সেন্টেন্সের যে প্রত্যেকটা ওয়ার্ড রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা পার্টস অফ স্পিচ, প্রত্যেকটাই এক একটা পার্টস অফ স্পিচ। নাও আইডেন্টিফাই দেম, এগুলোকে একটু আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করবে? কিভাবে আইডেন্টিফাই করবে? যেমনি করে গো, এই যে এখানে তোমরা লিখেছো গোটা ভার্ভ, কিন্তু এই সেন্টেন্সের অ্যাপ্লিকেশনে গো কি ভার্ভ হিসেবে মনে হচ্ছে? তা কিন্তু নয়। এখানে অ্যাকশন অফ সেন্টেন্স হলো স্টার্টস, দিস ইজ এ ভার্ভ, বাট গোটা কিন্তু এখানে ভার্ব নয়, দিস ইজ নেম অফ অ্যাকশন, নেম অফ অ্যাকশন, নেম অফ অ্যাকশন, and we know name of action is a noun, not a verb, but the sentence is like this one, we go there. In this sentence it indicates action, so that's why here go is verb. তার মানে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে গো কোন পার্টস অফ স্পিচ, এটা কিন্তু ভার্ব হিসেবে ইউজ করা যায় ঠিকই, ঠিক আবার অন্যভাবে নাউন হিসেবে ইউজ করা যায়। ইট ডিপেন্ডস অন ইউজিং ইন এ সেন্টেন্স, দ্যাট মিনস হিয়ার গো ইজ এ ওয়ার্ড, ইট ইজ নট এ পার্টস অফ স্পিচ, ইট ডিপেন্ডস অন ইউজিং ইন এ সেন্টেন্স। সেন্টেন্সে ইউসেজের উপরে ডিপেন্ড করবে কোনটা কি পার্টস অফ স্পিচ। সো জাস্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইচ অ্যান্ড এভরি পার্টস অফ স্পিচ ফ্রম এ সেন্টেন্স, বিকজ উই নো the words which are used in a sentence are called parts of speech. The words which are used in a sentence are called parts of speech, not the particular word. এই ওয়ার্ডটা কিন্তু কোনো পার্টস অফ স্পিচ নয়, এই ওয়ার্ডটা যখন সেন্টেন্সে ইউজ হবে তখন সেটা পার্টস অফ স্পিচে রূপান্তর হবে। সাপোজ উই, 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 আচ্ছা দেখো, উই প্রোনাউন, উই প্রোনাউন, দেয়ার, দেয়ার কোন পার্টস অফ স্পিচ হবে? এইটা অনেকেরই একটা ডাউট হতে পারে যে দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ হবে, বলতে পারবে তোমরা কেউ? দেয়ার, দেয়ার আসলে এটা একটা অ্যাডভার্ব, ইট ইজ অ্যান অ্যাডভার্ব,
ইট ইজ অ্যান অ্যাডভার্ব। সাপোজ আর একটা সেন্টেন্স তোমাদের দিচ্ছি, দেখো। শি কাটস হার ফিঙ্গার। ভালো করে দেখো, শি কাটস হার ফিঙ্গার। এই সেন্টেন্সটিতে যতগুলো ওয়ার্ড রয়েছে প্রত্যেকটাই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। জাস্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দেম। শি কাটস হার ফিঙ্গার। অ্যান্ড নেক্সট সেন্টেন্স, শি হ্যাজ আ কাট মার্ক on her left leg. Number 1, number 2, number 3, make some cuts in the fish. So look at the sentences here. She cuts her finger, she has a cut mark, and make some cuts. We use cut in different sentences, and you have to identify each and every parts of speech from a sentence. So আচ্ছা, এই সেন্টেন্সগুলো থেকে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে। আমরা কি জানি কতগুলো পার্টস অফ স্পিচ আছে? জানো তো সবাই নাকি? 8টা পার্টস অফ স্পিচ রয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, তাই তো? তো এই পার্টস অফ স্পিচের মধ্যে প্রত্যেকটাই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। কারণ কি আমরা জানি যে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা পার্টস অফ স্পিচ হবে। সো জাস্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দেম। এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। দেখো, শিটা এখানে কী হবে? কোন পার্টস অফ স্পিচ হবে? প্রোনাউন, বিকজ ইট ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। কোনো নাউন, শি মানে একজন মেয়ে, সে মেয়েটির নামের পরিবর্তে ইউজ হয়েছে। সো ইনস্টেড অফ নাউন, নাউনের পরিবর্তে যে ইউজ করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। কাটস, দিস ইজ দ্য অ্যাকশন অফ সেন্টেন্স। এটার দ্বারা কাজ বোঝাচ্ছে, অ্যাকশন, অ্যাকশন অফ সেন্টেন্স। সো দিস ইজ ভার্ভ। হার, ফিঙ্গার, হিয়ার ফিঙ্গার ইজ ইউজড অ্যাজ নাউন, নেম অফ বডি পার্ট, আমাদের শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম ফিঙ্গার। তো এটা নাউন, এই নাউনকে কোয়ালিফাই করছে হার। সো দ্যাটস এ হিয়ার হার ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, ইট ইজ নট এ প্রোনাউন হিয়ার। এটা কিন্তু প্রোনাউন নয়, এটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। তোমাদের পরে ডিটেল এগুলো দেখিয়ে দেবো যে কীভাবে পার্টস অফ স্পিচগুলোকে আইডেন্টিফাই করতে হবে, অথবা প্রত্যেকটা পার্ট অনুযায়ী কীভাবে তার ক্লাসিফিকেশানস রয়েছে সেগুলো আমি ডিটেলে আসবো। আজকে শুধু আমরা দেখাচ্ছি যে একটা সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে। আমরা ছোটোবেলায় কীভাবে শিখেছি যে নাউন কাকে বলে, তার ক্লাসিফিকেশান, তার এক্সাম্পল, প্রোনাউন কাকে বলে, তার এক্সাম্পল, তার ক্লাসিফিকেশান, এইভাবে রয়েছে। আমাদের কিন্তু এইভাবে শিখলে হবে না, তার কারণ এরপরে তোমাদের এরর কারেকশন থাকবে। অর্থাৎ এরর কারেকশন চিনতে হলে সেন্টেন্সের মধ্যে কোথায় এরর রয়েছে আইডেন্টিফাই করতে হয়, কোথায় ভুল রয়েছে সেই পার্টটাকে আইডেন্টিফাই করতে হয়। তো সেন্টেন্স কী নিয়ে তৈরি? আমরা জানি কি সেন্টেন্স এখানে পার্টস অফ স্পিচ নিয়ে তৈরি হয়েছে। তাহলে যদি পার্টস অফ স্পিচ দিয়ে তৈরি হয়, আমাদের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ কিন্তু আইডেন্টিফাই করতে হবে। বেশ, তাহলে দেখো এখানে শি হচ্ছে প্রোনাউন, কাট হচ্ছে ভার্ব, হার পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ কি এই নাউনকে কোয়ালিফাই করছে। আবার দেখো, শি হ্যাজ এ কাট মার্ক, আমরা আগেই জেনেছি শি হচ্ছে প্রোনাউন। হ্যাজ, 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 হ্যাজটা কী বলো তো, বলতে পারবে? এটা কি অক্সিলি ভার্ব না মেন ভার্ব? অনেকে হয়তো ভাবছে এটা অক্সিলি ভার্ব, তা কিন্তু নয়। এটা কিন্তু এই সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। তো ওদের পরে আমি আসবো যে অক্সিলিয়ারি ভার্ব কখন মেন ভার্ব হিসেবে কীভাবে ইউজ হয় এবং কখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ হয়, এগুলো আরও ডিটেলসে তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, এবার বলো এটা এখানে কোন পার্টস অফ স্পিচ হবে? কি মনে পড়ছে? আর্টিকেল, তাই তো? কিন্তু এই সেন্টেন্সের আমি জিজ্ঞাসা করেছি যে এটা কোন পার্টস অফ স্পিচ। এটা কিন্তু আর্টিকেল হিসেবে বললে হবে না। ডিটারমিনার হিসেবে অবশ্যই আর্টিকেল, কিন্তু পার্টস অফ স্পিচ হিসেবে এটা কিন্তু আর্টিকেল নয়। কারণ কি আমরা জানি 8টা পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তার মধ্যেই যে কোনো একটা পার্টস অফ স্পিচ এটা হবে। অ্যান্ড রিমেম্বার, মনে রাখবে, যদি সেন্টেন্সের মধ্যে কোনো পার্টস অফ স্পিচ চিনতে না পারো তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রিলেশন দেখব। ওই শব্দটা কার সঙ্গে কিভাবে রিলেটেড, যে রিলেশনটা তৈরি হবে সেটাই তার পার্টস অফ স্পিচ হবে। দেখো, একজন ছেলেকে কেউ আমরা দাদা, কেউ মামা, কেউ কাকা, কেউ পিসমশাই এগুলো বলি, লোকটা কি চেঞ্জ হয়? তা কিন্তু নয়। আসলে রিলেশনটা যেভাবে যার সঙ্গে হয় সেইভাবেই তাকে নামকরণ করি। ঠিক একই রকম
পার্টস অফ স্পিচের অ্যাপ্লিকেশনটাও কিন্তু তোমাকে দেখতে হবে যে ওই শব্দটা কার সঙ্গে কীভাবে রিলেটেড, সেই রিলেশনটাই হবে তার পার্টস অফ স্পিচ। দেখো এই সেন্টেন্সে এটা কার সঙ্গে রিলেটেড, এ কাঠ নাকি এ মার্ক, বলতে পারবে কাঠের সঙ্গে নাকি মার্কের সঙ্গে? মার্কটা তো নাউন। শি হ্যাজ এ কাট মার্ক অন হার লেফট লেগ, তার বাঁ পায়ে একটি কাটা দাগ রয়েছে, একটি কাটা দাগ রয়েছে, দাগ রয়েছে, দাগ হচ্ছে নাউন। দাগ কটা দাগ রয়েছে? একটি কাটা দাগ মানে একটি দাগ, তার মানে এই নাউনকে কোয়ালিফাই করছে এ। কটা দাগ রয়েছে? একটি, মানে নাউনের সংখ্যা বোঝাচ্ছে। আর আমরা সবাই জানি নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝালে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, তাই তো? তাহলে এখানে পার্টস অফ স্পিচ হিসেবে এ হবে একটা অ্যাডজেক্টিভ। ভালো করে দেখো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ কি এ মার্ক একটি দাগ নাউনকে কোয়ালিফাই করছে, সো অ্যাডজেক্টিভ। নেক্সট ওয়ান কাট, কাট মার্ক, বলো কাটটা কার সঙ্গে রিলেটেড? কাট মার্ক, কাট মার্ক মার্কের সঙ্গে, এই মার্ককেই কোয়ালিফাই করছে, সো অ্যানাদার অ্যাডজেক্টিভ। এখানে আরও একটা অ্যাডজেক্টিভ রয়েছে অন, এটা আমরা সবাই জানি প্রেপোজিশন হিসেবে ইউজ হচ্ছে। হার, এটা কিন্তু প্রোনাউন নয়, হারটা কিন্তু এখানে প্রোনাউন হিসেবে ইউজ হয়নি। দেখো হার লেফট লেগ, লেগ হিয়ার লেগ ইজ ইউজড অ্যাজ নাউন, এটা তো নাউন। দেখো হার লেগ, হার লেগ অর্থাৎ এই নাউনকে কোয়ালিফাই করছে, সো হিয়ার হার ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যান অ্যাডজেক্টিভ। লেফট লেগ, লেগ কোয়ালিফাইং লেফট, সো দ্যাটস ওয়াই ইট ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ। কী করে অ্যাডজেক্টিভ হচ্ছে আরও একবার বলে দিচ্ছি, দেখো সি নাউনের পরিবর্তে বসছে প্রোনাউন, হ্যাজটা এখানে মেইন ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ কি এই নাউনকে কোয়ালিফাই করছে, এ মার্ক মার্ককে কোয়ালিফাই করছে, নাউনকে কোয়ালিফাই করলে হবে অ্যাডজেক্টিভ। কাট মার্ক এই মার্ককে কোয়ালিফাই করছে, সো অ্যাডজেক্টিভ। অন প্রেপোজিশন হার অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ না হার লেগ, লেগটা হচ্ছে নাউন, এই নাউনকে কোয়ালিফাই করার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লেফট লেগ এই নাউনকে কোয়ালিফাই করছে, সো অ্যাগেন অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এই সেন্টেন্সের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আমরা আইডেন্টিফাই করলাম। এবার দেখো ফার্স্ট সেন্টেন্সে কার্ডস হচ্ছে ভার্ব, সেকেন্ড সেন্টেন্সের কার্ডস হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো থার্ড সেন্টেন্স মেক সাম কার্ডস ইন দ্য ফিশ, মেক এটা এখানে এই সেন্টেন্সে ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ এ ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট ইত্যাদি বোঝায় সেখানে ভার্ব দিয়েই সেন্টেন্সটা শুরু হয়, যেখানে ভার্ব দিয়েই সেন্টেন্সটা শুরু হয়। আচ্ছা দেখো মেক সাম কার্ডস, সাম, সামটা কার সঙ্গে রিলেটেড? কার্ডসের সঙ্গে রিলেটেড, তাহলে এখানে সামটা কী হবে? অ্যাডজেক্টিভ হবে। দেখো সাম বয়েজ আর প্লেয়িং, বয়েজ হচ্ছে নাউন, তারপরে সাম বয়েজ নাউনকে কোয়ালিফাই করছে, সংখ্যা বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ। সাম গার্লস আর লাফিং, কিছু মেয়েরা হাসছে, সাম গার্লস আর লাফিং, লাফিং, সাম গার্লস আর লাফিং, তার মানে সাম গার্লস, গার্লস হচ্ছে নাউন, নাউনকে কোয়ালিফাই করছে, সো অ্যাডজেক্টিভ। সো হিয়ার সাম ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। কার্ডস অ্যাডজেক্টিভ অবশ্যই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে, তাহলে এখানে এই নাউনকে কোয়ালিফাই করছে, তাই এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ইন। প্রেপোজিশন, প্রেপোজিশন দ্য, দ্য কোন পার্টস অফ স্পিচ হবে? দ্য, অনেকে হয়তো ভাবছো দ্য আর্টিকেল, ডিটারমিনার হিসাবে অবশ্যই আর্টিকেল হতে পারে, কিন্তু পার্টস অফ স্পিচ হিসেবে আর্টিকেল বলা যায় না, কারণ আমরা জানি 8টা পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তার মধ্যে থেকেই হবে। আবার বলছি পার্টস অফ স্পিচ চিনতে না পারলে যে কাজটা করতে হবে, দেখব যে এই শব্দটা কার সঙ্গে রিলেটেড, দ্য রিলেশন শোজ ইটস পার্টস অফ স্পিচ, যে রিলেশনটা তৈরি হবে সেটাই তার পার্টস অফ স্পিচ হবে। এখানে দেখো দ্য শব্দটি কার সঙ্গে রিলেটেড? দ্য ফিশ, ফিশ নাউন, qualifying noun, so that's why adjective. So just you have to identify each and every parts of speech from a sentence. এরর কারেকশন শেখার আগে আমাদের কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হবে, এবং এটা খুব ইজিয়েস্ট প্রসিডিওর। তোমরা কিন্তু ডিকশনারি থেকে যদি 2.5 লক্ষ শব্দ মুখস্থ করে ফেলো, সেখানেও কিন্তু পার্টস অফ স্পিচ দেওয়া থাকে, কিন্তু তার অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়াটা মুশকিল হবে। আমরা ছোটোবেলায় বা বইতে যেভাবে পড়েছি পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে নাউন কাকে বলে তার ক্লাসিফিকেশন, প্রোনাউন কাকে বলে তার ক্লাসিফিকেশন, তার এক্সাম্পল ইত্যাদি থাকে। এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হবে, তবেই কিন্তু এরর কারেকশনের অ্যাপ্লিকেশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খুব সহজেই তোমরা করতে পারবে, এবং এই কাজটাও খুব একটা কঠিন নয়, তোমরা নিজেরাও করতে পারবে। জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিলেশন বিটুইন টু ওয়ার্ডস। If you cannot identify parts of speech in a sentence, you have to identify each and every relation.
দেখতে হবে যে সেন্টেন্সে কোন শব্দটা কার সঙ্গে রিলেটেড, ওই রিলেশনটাই হবে পার্টস অফ স্পিচ। দ্য ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট, একটু ভালো করে যদি দেখো, এই সেন্টেন্সে কাটস হচ্ছে একটা ভার্ভ। সেকেন্ড সেন্টেন্সেই শি হ্যাজ এ কাট মার্ক, এখানে দেখো কাট অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, আবার এখানে দেখো এই সেন্টেন্সে কাটস নাউন হিসেবে ইউজ হয়েছে। এই রিলেশন অনুযায়ী কিন্তু পার্টস অফ স্পিচ তার নামকরণ হয়। তার মানে তোমাদের এই রিলেশনটাকে খুঁজে বের করতে হবে, তাহলেই কিন্তু পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনটাও সহজ হবে, এবং সেক্ষেত্রে তোমাদের পার্টস অফ স্পিচের আইডিয়াটা আরও বেশি ক্লিয়ার হবে। তোমরা তো অবশ্যই বই থেকে পড়বে, কিন্তু অ্যাপ্লিকেশনটা শেখাটা ভীষণ জরুরি। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। So look at this sentence here. Wow, the little boy is flying a beautiful red kite, but as the wind is slow, he is very gloomy today. So এই সেন্টেন্স থেকেও আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। একটুখানি ভালো করে দেখো। Wow, the little boy is flying beautiful red kite, but as the wind is slow, he is very gloomy. So look at the sentence here. ভালো করে একটু দেখো, and we know here the words which are used in this sentence are all parts of speech. এই সেন্টেন্সটিতে যতগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু পার্টস অফ স্পিচ, এবং এগুলোকে আইডেন্টিফাই করব। খুব সহজেই সেটা করা যায়। দেখো, ওয়াও, ইন্টারজেকশন, ইন্টারজেকশন, দ্য, আগেই আমরা বলেছি দ্যটা কোন পার্টস অফ স্পিচ হবে। এটা কিন্তু আর্টিকেল হিসেবে ভাবলে হবে না, কারণ কি এটা ডিটারমিনের হিসেবে অবশ্যই আর্টিকেল বলতে পারি, কিন্তু পার্টস অফ স্পিচ হিসেবে এটা অবশ্যই একটা অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে। কী করে চিনব? দেখো, দ্য এই শব্দটা কার সঙ্গে রিলেটেড, দ্য লিটল নাকি দ্য বয়? ফাইন্ড আউট দ্য রিলেশন। দ্য শব্দটি কার সঙ্গে রিলেটেড, দ্য লিটল নাকি দ্য বয়? দ্য শব্দটি দ্য লিটল নাকি বয়? দ্য বয়, দ্য বয়, বয় ইজ নাউন, সো কোয়ালিফাইং নাউন। কোয়ালিফাইং নাউন, নাউনকে যে কোয়ালিফাই করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে দা হবে অ্যাডজেক্টিভ, দা হবে অ্যাডজেক্টিভ। ডিটারমিনার হিসাবে ডেফিনিট আর্টিকেল, বাট অ্যাজ এ পার্টস অফ স্পিচ এটা হবে অ্যাডজেক্টিভ, কারণ কি নাউনকে কোয়ালিফাই করছে। লিটল বয়, লিটল বয় কার সঙ্গে রিলেটেড? লিটল বয়, লিটল শব্দটি কার সঙ্গে রিলেটেড? বয়কে কোয়ালিফাই করছে। কোয়ালিফাইং নাউন ইজ অলসো অ্যাডজেক্টিভ। এটা আরও একটা অ্যাডজেক্টিভ, ইজ। এই সেন্টেন্সের এটা অক্সিলিয়ারি ভার্ভ। ফ্লাইং, অ্যাকশন অফ সেন্টেন্স, অ্যাকশন অফ সেন্টেন্স কাজ বোঝালে সেটা হবে মেইন ভার্ভ। অক্সিলিয়ারি ভার্ভ, মেইন ভার্ভ। বিউটিফুল রেড কাইট, বিউটিফুল কাইট, বিউটিফুল কাইট, বিউটিফুল কাইট, কাইট ইজ নাউন। বিউটিফুল কাইট কোয়ালিফাইং নাউন, সো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, দেখো কাইটকে কোয়ালিফাই করছে, তাহলে বিউটিফুল হবে অ্যাডজেক্টিভ। রেড কাইট, রেড কাইট, রেড কথাটা কার সঙ্গে রিলেটেড? রেড কাইট, কাইটকে কোয়ালিফাই করছে, সো কোয়ালিফাইং নাউন ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ। বাট দিস ওয়ার্ড কানেক্টস টু সেন্টেন্সেস। দেখো এটা দুটো পার্টকে জয়েন করেছে। এখানে একটা সেন্টেন্স ছিল, দ্য লিটল বয় ইজ ফ্লাইং বিউটিফুল রেড কাইট, সেন্টেন্সটা এখানে শেষ হচ্ছিল, বাট দিয়ে সেন্টেন্সটাকে আবার জুড়ে দেওয়া হয়েছে। দ্যাট কানেক্টস টু ওয়ার্ডস টু ক্লজেস অর ফ্রেজেস ইজ কল্ড
কনজাংশন, রাইট। তাহলে দেখো দুটো সেন্টেন্সকে যে জয়েন করে, দুটো ওয়ার্ডকে, দুটো ক্লজ, দুটো ফ্রেজকে যে জয়েন করে তাকে কি বলে? কনজাংশন বলে। তাহলে এখানে বাট হবে কনজাংশন। অ্যাজ, অ্যাজ এই সেন্টেন্সটিতে দুটো সেন্টেন্সকে জয়েন করার সঙ্গে সঙ্গে এই পার্টটাকেও কিন্তু রিলেট করেছি অ্যাজ দিয়ে। তার মানে এখানে আরও একটা কনজাংশন অ্যাড করা হয়েছে, দ্য উইন্ড। উইন্ড নাউন, উইন্ড নাউন, দ্য উইন্ড কোয়ালিফাইং নাউন, সো অ্যাডজেক্টিভ। উইন্ড নাউনকে কোয়ালিফাই করছে, তাই এখানে দ্য হবে অ্যাডজেক্টিভ। ইজ, ইজ স্লো, ইজ এখানে মেন ভার্ব। এবারে তোমাদের হয়তো অনেকে ডাউট হতে পারে, স্যার আগের সেন্টেন্সেই ইজ বললেন অক্সিলিয়ারি ভার্ব, এখানে কেন মেন ভার্ব হচ্ছে? আমরা টেন্সের ক্লাসে এটা ডিটেলসে আসবো, তোমাদের দেখাবো যে যখন আমরা সেন্টেন্সে বি ভার্ব ইউজ করি তার সঙ্গে অবশ্যই ভার্বের আইএনজি ফর্ম দিতে হয়। বি প্লাস ভার্ব আইএনজি। আই অ্যাম গোয়িং, শি ইজ ডান্সিং, দে আর প্লেয়িং। তার মানে বি ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম থাকবে। অথবা আরেকটা ফর্ম থাকতে পারে, এটা কখন হয়? যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়, অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়, অথবা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়, সেক্ষেত্রে অবশ্যই বি ভার্বের সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম থাকবে। আরেকটা ফর্ম ইউজ হয় বি প্লাস ভার্ব থার্ড ফর্ম, V3 ফর্ম। এইটা তোমরা যখন ভয়েস চেঞ্জ শিখবে সেখানে এই অ্যাপ্লিকেশনটা পাবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যখন বি ভার্ব ইউজ করব তার সঙ্গে যদি মেইন ভার্ব থাকে তাহলে অবশ্যই এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা মেইন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? এই ভার্বগুলোকে হেল্পিং ভার্ব বলে। হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব। কাকে হেল্প করে? যখনই হেল্পিং ভার্ব থাকবে তার পাশে অবশ্যই একটা মেইন ভার্ব থাকতে হবে। এই মেইন ভার্বকে হেল্প করে বলে এদেরকে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বলে। তার মানে এখানে দেখো আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজ বলেছিলাম, তারপরে তার সঙ্গে একটা মেইন ভার্ব ছিল ফ্লাইং, কিন্তু এখানে উইন্ড, এখানে যে ইজটা রয়েছে এই এটা মেন ভার্ব বলেছি, তার কারণ কিন্তু এর পরে আর মেন ভার্ব দেওয়া নেই। অনেকেই তো ভাবছো আচ্ছা স্যার তাহলে স্লোটা তো ভার্ব হতে পারতো। এখানে বলেছি দেখো, যদি আমরা বি ভার্ব দিই, বি ভার্ব মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলো তোমাদের ডিটেলস ক্লাস আরও আসবে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে সবই বি ভার্বের ফর্ম। তাহলে বি ভার্ব দিলে তারপরে হয় আমি ভার্বের আইএনজি ফর্ম ইউজ করব, অর্থাৎ ইজের সঙ্গে যে এমনি করে দেখো এখানে দেওয়া রয়েছে ইজ ফ্লাইং, ইজ প্লেয়িং, দে আর প্লেয়িং, শি ইজ সিঙ্গিং, দে আর ডান্সিং, বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি এখানে রয়েছে, তাই অক্সিলিয়ারি ভার্ব মেন ভার্ব। কিন্তু এইখানে এই সেন্টেন্সটিতে এই বি ভার্বের পরে কিন্তু স্লোর সঙ্গে আইএনজি ফর্ম নেই, তার মানে এখানে এই ফর্মটি ইউজ হচ্ছে না। আর একটা ফর্ম ইউজ হতে পারে ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ ফর্মের ইউজ হয়। ভার্বের থার্ড ফর্ম মানে হচ্ছে গো, ওয়েন্ট, গান, কাম, কেম, কাম, ব্রিং, ব্রট, ব্রট। 3 নম্বরে যে ফর্মটা আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমরা অনেকেই শিখেছো, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, যা কিন্তু এখানে ইউজ হয়নি। এই জন্যে আমরা এখানে কিন্তু এটাকে মেন ভার্ব বলছি, এই কারণেই এখানে অক্সিলিয়ারি ভার্ব বলছি না। অক্সিলিয়ারি ভার্ব তখনই বলবো বা হেল্পিং ভার্ব তখনই বলবো যে ভার্বের পরে অবশ্যই একটি মেন ভার্ব থাকবে। এই মেন ভার্বকে হেল্প করে হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। এমনি এমনি অক্সিলিয়ারি ভার্ব ইউজ হয় না, হয় হতে হবে এটা মেন ভার্ব হতে হবে, অথবা অক্সিলিয়ারি ভার্ব হতে হলে তারপরে মেন ভার্ব থাকতেই হবে। সো হিয়ার ইজ ইউজড অ্যাজ মেন ভার্ব। ইজ স্লো, উইন্ড ইজ স্লো। হাউ ইজ দ্য উইন্ড? হাউ ইজ দ্য উইন্ড? স্লো উইন্ড। দ্যাট মিনস হিয়ার স্লো ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব, qualifying verb. Qualifying verb is called adverb. He, pronoun instead of noun, নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে বলা হয় pronoun. Is again main verb. Very, gloomy. গ্লুমি হচ্ছে মন খারাপ, বিষণ্ণ। ডিসমাল, গ্লুমি মানে হচ্ছে ডিসমাল, ডিসমাল, ডিসমাল। গ্লুমি মানে হচ্ছে আনপ্লেজেন্ট, আনপ্লেজেন্ট। এগুলো তোমাদের পরীক্ষাতে থাকবে, সিনোনিম অ্যান্টোনিমে তোমাদের শিখতে হবে। গ্লুমি মানে ডিসমাল, মন খারাপ করলে আমাদের বিষণ্ণ মন হয়, সেটাকে বলা হচ্ছে গ্লুমি। গ্লুমি মানে হচ্ছে ডিসমাল, গ্লুমি মানে হচ্ছে আনপ্লেজেন্ট। তার মানে সে যেহেতু তার ভালো বাতাস বইছে না, সে ওড়াতে চাইছে সুন্দর একটি কাইট ওড়াতে চাইছে, ঘুড়ি ওড়াতে চাইছে, কিন্তু যেহেতু বাতাসটা ভালো নেই তার মনটা খারাপ। তাহলে এই সেন্টেন্সে দেখো গ্লুমি এই শব্দটাকে কোয়ালিফাই করছে ভেরি, ভেরি গ্লুমি, ভেরি গ্লুমি। কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করে তাকে বলে
Adverb. Qualifying adjective is called adverb. So look at the sentence here. Wow, the little boy is flying beautiful red kite, but as the wind is slow, he is very gloomy today. এখানে today থাকতে পারে, নাও থাক। তো দেখো এখানে wow হচ্ছে interjection, adjective, noun, auxiliary verb, main verb, adjective, adjective, noun, conjunction, conjunction, adjective। তার মানে এই সেন্টেন্সটাতে আমার মনে হয় তোমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, একটা সেন্টেন্সের মধ্যে সবকটা পার্টস অফ স্পিচ রয়েছে। খেয়াল করে দেখো। আচ্ছা দেখো তো নাউন আছে এখানে, অবশ্যই রয়েছে। এই দেখো উইন্ড রয়েছে, বয় নাউন রয়েছে, প্রোনাউন এই দেখো হি হচ্ছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ বেশ কয়েকটা রয়েছে, দ্য অ্যাডজেক্টিভ, লিটল অ্যাডজেক্টিভ, এখানে দ্য আছে অ্যাডজেক্টিভ। আচ্ছা নাউন প্রোনাউন, অ্যাডজেক্টিভ হলো ভার্ব, এখানে ভার্ব রয়েছে, এখানে ভার্ব রয়েছে, এখানে ভার্ব রয়েছে, অক্সিলিয়ারি ভার্ব মেন ভার্ব দুটোই দেওয়া রয়েছে, ভার্ব রয়েছে, অ্যাডভার্ব দেখো এখানে অ্যাডভার্ব রয়েছে, এখানে অ্যাডভার্ব রয়েছে, প্রেপোজিশন 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 দেওয়া নেই। আচ্ছা ওয়া দ্য লিটল বয় ইজ ফ্লাইং বিউটিফুল রেড কাইট ইন দ্য স্কাই, অ্যাড করে দিতে পারি। দেখো ইন দ্য স্কাই, এখানে যদি আমরা অ্যাড করি ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, এখানে আমরা ইন একটা প্রেপোজিশন পেয়ে যাব, দাও অ্যাডজেক্টিভ পাবো, স্কাই হচ্ছে নাউন। বেশ, নাউন পেলাম, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব পেলাম। অ্যাডভার্ব রয়েছে ভেরি, এখানে রয়েছে ভেরি, ওখানে রয়েছে স্লো, ভেরি স্লো অ্যাডভার্ব রয়েছে, প্রেপোজিশন পেলাম, কনজাংশন পেলাম, আর এখানে রয়েছে ইন্টারজেকশন। তার মানে একটা সেন্টেন্সে সবকটা পার্টস অফ স্পিচ কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারলাম। বিষয়টা কিন্তু তোমাদের কাছে একটা কঠিন মনে হতে পারে। আসলে এই বিষয়টা যদি আমরা খুব সহজে শিখতে না পারি, তাহলে এরর কারেকশন শুধুমাত্র মুখস্থ করতে হয়। তোমরা হয়তো অনেকে এরর কারেকশন ট্রাই করছো, কিন্তু রুল জোর করে মুখস্থ করতে হচ্ছে। আসলে এরর কারেকশন থাকবে কি, সেন্টেন্স থাকবে, অ্যান্ড আ সেন্টেন্স ইজ কনসিস্ট অফ parts of speech, not their words, because we know the words which are used in a sentence are called parts of speech. বাক্যে ব্যবহৃত শব্দকে বলে পদ, তাই তো? তাহলে বাক্যের যতগুলো শব্দ রয়েছে সবকটাই হবে এক একটা পার্টস অফ স্পিচ। তাই এই পার্টস অফ স্পিচগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফিকেশনটা তোমরা যত সহজে করতে পারবে, এরর কারেকশন শিখতে পারবে খুব সহজে। তোমরা অনেকে হয়তো ভাবছো যে এরর কারেকশন বুঝতে পারি না, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে কীভাবে সেন্টেন্সে ওয়ার্ড ইউজ করব বা কোন শব্দের পরে কোনটা ইউজ করব, এটা অনেকে হয়তো খুব কনফিউজিং একটা ম্যাটার হতে পারে। কিন্তু আমার মনে হয় তোমরা যদি এই রিলেশনটাকে খুব সহজে আইডেন্টিফাই করার চেষ্টা করো, তোমাদের টাস্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা আনসার করবে। কিভাবে করতে হবে? ইফ ইউ ক্যানট আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ ইন এ সেন্টেন্স, জাস্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রিলেশন বিটুইন টু ওয়ার্ডস। যদি কোনো সেন্টেন্সের পার্টস অফ স্পিচ চিনতে না পারো, তাহলে অবশ্যই সেন্টেন্সের শব্দগুলো কে কার সঙ্গে কীভাবে রিলেটেড, ওই রিলেশনটা খুঁজতে হবে। তুমি রিলেশন খুঁজে পেলে খুব সহজেই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবে। এটা কিন্তু মুখস্থ করার ব্যাপার মোটেও নয়। তোমরা অনেকেই পার্টস অফ স্পিচ হয়তো মুখস্থ করেছো, জানো কোনটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এটা জানো, এর ক্লাসিফিকেশন রয়েছে, সেগুলো জানো, কিন্তু সেন্টেন্সে কীভাবে ইউজ করতে হয়, সেন্টেন্স থেকে কীভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয়, এই কনসেপ্টটা হয়তো তোমাদের অনেকের নেই। যার ফলেই তোমরা কোয়েশ্চেনের মধ্যে বেশ কিছুটা ডাউট খুঁজে পাও, অথবা আনসার করার পরেও ঠিকঠাকভাবে বুঝতে পারছো না যে হয়তো সেন্টেন্সের কোথায় কোথায় কী ধরনের সেন্টেন্সের পার্টস অফ স্পিচগুলো ইউজ হচ্ছে। তাই এটা জানার জন্য, এটা শেখার জন্য তোমাদের অবশ্যই প্র্যাকটিস করাও দরকার। এবং এই রিলেশনটা কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবে, চাইলেই তোমরা খুব সহজেই খুঁজে পেতে পারো। আচ্ছা, তোমাদের ডাউট কোয়েশ্চেন থাকলে অবশ্যই পাঠাবে। চলো, এরপর তোমাদের একটা আমি টাস্ক দিচ্ছি। টাস্ক কি দেওয়া যাবে? টাস্ক থাকবে তো? দেখো একটা সেন্টেন্স আমি দিচ্ছি, এটা একটু পার্টস অফ স্পিচ তোমরা আইডেন্টিফাই করবে, নেক্সট দিন ডিসকাস করে দেবো। অ্যালাস, the man, alas the man could not catch the white bus though he was running first to catch it. So look at this sentence here. Alas, the man could not catch the white bus
দো হি ওয়াজ রানিং ফার্স্ট টু ক্যাচ ইট। কী করতে হবে, এই সেন্টেন্সটা থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে। কিভাবে করবে না, রিলেশন ফাইন্ড আউট করতে হবে, কোন শব্দটা কার সঙ্গে রিলেটেড। বলতে হবে যে অ্যালাসটা কোন পার্টস অফ স্পিচ, দ্য, ম্যান, কুড, নট, ক্যাচ, দ্য, হোয়াইট, প্রত্যেকটা পার্টস অফ স্পিচের নিচে আন্ডারলাইন করে লিখবে যে কোনটা কি পার্টস অফ স্পিচ। খুব সহজ কাজ এটা। যদি মনে হচ্ছে যে আইডেন্টিফাই করতে সমস্যা হচ্ছে, নেক্সট দিন ক্লাসে অবশ্যই আবার ডিসকাস করে দেবো, আরও বেশ কিছু এক্সাম্পল তোমাদের দেবো, কিন্তু এই বিষয়টা তোমাদের প্রত্যেকে খুব ভালো করে শিখে নিতে হবে। তার কারণ হচ্ছে তোমরা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে যাচ্ছ বা এরে কারেকশন শিখবে, সেটা শুধুমাত্র মুখস্থ করলে হবে না। এই কনসেপ্টটা যদি একবার তৈরি করে নিতে পারো, তাহলে দেখবে তোমাদের আইডিয়াটাও ক্লিয়ার হবে, পার্টস অফ স্পিচের অ্যাপ্লিকেশনগুলো তোমরা খুব সহজে ইউজ করতে পারবে। এবং এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটা সেন্টেন্সের একটা ওয়ার্ড একই রকম হিসেবে সবসময় পার্টস অফ হিসেবে ইউজ হবে এরকমটা কিন্তু নয়। আমি আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, এটা তোমাদের হোম টাস্ক থাকছে, তোমরা অবশ্যই আনসার করে পাঠাবে, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করবে। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো দেখো, প্লিজ ওয়েট ফর হার, again please wait for she will come, please wait for her and please wait for she will come. Next sentence, this is my book and this book is mine, that is your house and that house is yours. Look at the sentences here, very easy. আমি কনসেপ্টটা আরও একবার বলে দিচ্ছি, তোমরা পরে যারা জয়েন করছো একটু দেখে নাও। আমরা করব কি, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব সেন্টেন্সের থেকে। এই সেন্টেন্সগুলো খুব সহজেই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা যায়, এবং এখানে একই ধরনের ওয়ার্ড ইউজ করা হয়েছে বিভিন্ন সেন্টেন্সে, কিন্তু প্রত্যেকটা পার্টস অফ স্পিচ একই রকম হবে না। মজার বিষয় তাই, এই জন্যেই এটা আইডেন্টিফিকেশনটা শিখতে হয়। আগেও বলেছিলাম যে একজন ছেলে, তাকে আমরা কেউ দাদা, কেউ কাকা, কেউ মামা, কেউ পিসমশাই বলি, লোকটা কিন্তু চেঞ্জ হয় না। তাহলে কেন চেঞ্জ হচ্ছে এই নামকরণ? রিলেশন অনুযায়ী। তো এবার এখানে দেখে নেবো একটুখানি, প্লিজ ওয়েট ফর হার, প্লিজ ওয়েট ফর হার, তোমরা একটু মনে মনে প্রত্যেকে করে নাও। প্লিজ ওয়েট ফর হার, বলো এখানে প্লিজটা কোন পার্টস অফ স্পিচ হবে, প্লিজটা কোন পার্টস অফ স্পিচ হবে? রিমেম্বার, যদি চিনতে না পারো তাহলে পার্টস অফ স্পিচ এই শব্দটা কার সঙ্গে কীভাবে রিলেটেড এটাকে আইডেন্টিফাই করতে হবে। জাস্ট ফাইন্ড আউট দ্য রিলেশন বিটুইন টু ওয়ার্ডস। প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট, ওয়েট 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 ওয়েট, ইট ইজ ভার্ব, অ্যাকশন অফ সেন্টেন্স। ওয়েট মানে অপেক্ষা করো, দাঁড়াও। প্লিজ ওয়েট, অনুগ্রহ করে অপেক্ষা করো, কার সঙ্গে রিলেটেড? প্লিজ ওয়েট কাকে কোয়ালিফাই করছে? কোয়ালিফাইং এ ভার্ব, কোয়ালিফাইং এ ভার্ব, প্লিজ ওয়েট। সো প্লিজ হিয়ার ইউজড এজ অ্যান অ্যাডভার্ব, কোয়ালিফাইং ভার্ব, ভার্বকে যে কোয়ালিফাই করে। আমরা আসবো পরে যখন প্রত্যেকটা ডিটেল ক্লাস হবে, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ, সেখানে কিন্তু ডিটেলস আমরা এগুলোর ডেফিনিশন, কীভাবে আইডেন্টিফিকেশন হবে সবটাই দেখিয়ে দেবো। আজকে জাস্ট আমি একটা কনসেপ্ট দিচ্ছি যে তোমরা প্রত্যেকে কীভাবে সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারো। এইটা যত সহজে শিখতে পারবে, এরর কারেকশন তখন চুটকি মে হয়ে যায়গা, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চলো শুরু করো। ওয়েট, প্লিজ ওয়েট, কোয়ালিফাইং ভার্ব, অ্যাডভার্ব। ফর, হার, ফর এখানে প্রেপোজিশন, প্রেপোজিশন শোজ রিলেশন বিটুইন নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন বা প্রোনাউনের আগে যে বসে সে হচ্ছে প্রেপোজিশন। নাউন বা প্রোনাউনের আগে বসে অন্যান্য শব্দের সঙ্গে যে রিলেশন তৈরি করে তাকে বলে প্রেপোজিশন। তাহলে ফর হচ্ছে প্রেপোজিশন, এবং যখন সেন্টেন্সে প্রেপোজিশন ইউজ হবে তারপরে নাউন অথবা প্রোনাউন থাকতেই হবে, কারণ কি এটা নাউন বা প্রোনাউনকেই কোয়ালিফাই, তার সঙ্গে শোজ রিলেশন তৈরি করে। তাহলে এখানে হার নিশ্চয়ই নাউন নয়, এটা হবে প্রোনাউন, এটা হবে প্রোনাউন। খেয়াল করো, এখানে হার হচ্ছে প্রোনাউন, একজন মেয়ে তার পরিবর্তে ইউজ করা হচ্ছে ইনস্টেড অফ নাউন, নাউনের পরিবর্তে ইউজ হলে এটা হবে প্রোনাউন। নেক্সট,
অ্যাগেন প্লিজ ওয়েট, একই রকম প্লিজ ওয়েট, বলো এখানে ওয়েটটা কী হবে? ওয়েট 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 ওয়েট, অ্যাগেন চলো কমেন্টে চলে আসো, আনসার করো। ওয়েটটা এখানে কোন পার্টস অফ স্পিচ হবে বলো? প্লিজ ওয়েট, ওয়েট ওয়েট, বলবে কেউ? ওয়েট কোন পার্টস অফ স্পিচ হচ্ছে বলো? ওয়েট মানে অপেক্ষা করো, ভার্ব বোঝাচ্ছে, ভার্ভ, অ্যাকশন অফ সেন্টেন্স, সো ভার্ভ, ভার্ভ। এই ভার্বকে কোয়ালিফাই করছে প্লিজ, সো দ্যাটস ওয়াই কী হবে? ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে কি বলে? ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে কি বলে বলো? হ্যাঁ বলো। আচ্ছা যদি ভুল হয় আমি ঠিক করে দেবো, কোনো অসুবিধা নেই, বলো, কমেন্ট করো সবাই, চলে এসো লাইভ চ্যাটে চলে এসো। হুম, বলো সুজয়, বলো, শান্তনু, সায়ন, আকাশ, চন্দন, সঞ্জিত, একটু চেষ্টা করে দেখো। হ্যাঁ একটু মানে বেশ কিছুটা বোধহয় একটু ডিলে আছে। প্লিজ ওয়েট 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 ওয়েট, ভার্বকে কোয়ালিফাই করলে তাহলে প্লিজটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো? হুম, সবাই শুনতে পাচ্ছ? বলো। দেখো এখানে ভার্বকে কোয়ালিফাই করছে, তাহলে প্লিজটা কি হবে? অ্যাডভার্ব, আগেই বলেছি আমরা, প্লিজ অ্যাডভার্ব হবে। নেক্সট ফর, সবাই তো নিশ্চয়ই বুঝতে পারছো, উপরে ফর প্রেপোজিশন, তার মানে নিচেও প্রেপোজিশন হবে। মজার বিষয় এখানেই, এটা কিন্তু প্রেপোজিশন নয়। আচ্ছা এটা বোধহয় একটু স্লোতে চলছে না? আচ্ছা ফর, দেখো এখানে ফর প্রেপোজিশন এর আগে বসেছে, এই শব্দের সঙ্গে রিলেশন তৈরি করেছে, বাট এই যে সেন্টেন্সটা, হ্যাঁ শান্তনু বলছে ইংলিশ সব থেকে ভয়ের জিনিস, একদম বেসিক থেকে বইতে পড়েছো ঠিক সেইভাবে মুখস্থ করার বিষয় নয়, তার কারণ হলো তোমাদের কিন্তু সেন্টেন্সের অ্যাপ্লিকেশন শিখতে হবে, অর্থাৎ এরর কারেকশন করতে হলে এগুলো তোমাদের জানতে হবে, শিখতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, একটু কমেন্ট করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আস্তে আস্তে সব শিখে যাবে। ওকে, প্রত্যেকে লাইভ কমেন্ট, লাইভ চ্যাট করো। আচ্ছা দেখো, এই সেন্টেন্সে হার প্রোনাউনের আগে বসেছে, ভার্বের সঙ্গে রিলেশন তৈরি করছে প্রেপোজিশন, বাট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স প্লিজ ওয়েট, শি উইল কাম, দেয়ার আর টু সেন্টেন্সেস হিয়ার, প্লিজ ওয়েট, তুমি অপেক্ষা করো, সে আসবে, দুটো সেন্টেন্সকে জয়েন করা হয়েছে এই ফরের দ্বারা, ঠিক আছে। সো হিয়ার ফর ইজ ইউজড অ্যাজ এ কনজাংশন, ইট ইজ নট এ প্রেপোজিশন। এইখানে কিন্তু ফর হচ্ছে কনজাংশন, তার কারণ দুটো সেন্টেন্সকে জয়েন করছে, আর এই সেন্টেন্সে নাউনের বা প্রোনাউনের সঙ্গে রিলেশন তৈরি করছে, তাহলে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। ফর দুটো সেন্টেন্সকে জয়েন করছে, দুটো সেন্টেন্সকে যে জয়েন করে সে হচ্ছে কনজাংশন, সি হলো প্রোনাউন, উইল হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ, মোডাল অক্সিলিয়ারি, অ্যান্ড কাম হচ্ছে এখানে মেন ভার্ভ। নেক্সট সেন্টেন্স, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, দিস, এই দিসটা কাকে বোঝাচ্ছে দেখো, হিয়ার দিস ইজ ইউজড এজ, দিস ইজ ইউজড এজ ইনস্টেড অফ বুক, নাউনের পরিবর্তে, দিস মানে এখানে নাউনটাকে বোঝাচ্ছে, এই বুকটাকে বোঝাচ্ছে নাউনের পরিবর্তে, সো ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন, দিস ইজ ইউজড এজ প্রোনাউন, ইজ ইউজড এজ মেন ভার্ভ, মাই বুক বইকে কোয়ালিফাই করছে, নাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলো সব পরে আসবো আবার। নেক্সট ওয়ান, দিস বুক, হিয়ার বুক ইজ নাউন, ভালো করে দেখো, দিস বুক কোয়ালিফাইং নাউন, নাউনকে কোয়ালিফাই করলে এটা হবে অ্যাডজেক্টিভ, খেয়াল করে দেখো, এই সেন্টেন্সে দিসটা হচ্ছে
প্রোনাউন, পরের সেন্টেন্সে দিস হচ্ছে অ্যাডজেক্টিভ, কেননা এখানে নাউনকে কোয়ালিফাই করছে। আবার দেখো ইজটা এখানে মেইন ভার্ব, মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ সবই কিন্তু আমরা পরে আবার আসবো, ঠিক আছে। নেক্সট ওয়ান, দ্যাট ইজ ইউর হাউস। দ্যাট ইজ ইউর হাউস, এই দ্যাটটা কিন্তু হাউসকেই বোঝাচ্ছে। সো ইনস্টেড অফ হাউস, নাউনের পরিবর্তে, সো দ্যাট ইজ ইউজড অ্যাজ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অ্যান্ড দ্যাট হাউস ইজ ইয়োর্স। দ্যাট হাউস, ভালো করে দেখো, দ্যাট হাউস, হাউস ইজ নাউন, কোয়ালিফাইং নাউন ইজ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পরে এগুলো ডিটেলসে আমরা ক্লাসে আসবো, ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ কি এগুলো ডিটেল আমরা যখন আলোচনা করব ক্লাসিফিকেশান দিয়ে, তখন আরেকবার তোমাদের এই আইডেন্টিফিকেশান অফ পার্সন স্পিচ কিন্তু করানো হবে। ইজটা এখানে মেইন ভার্ব, ইয়োর্সটা হচ্ছে প্রোনাউন। আর এখানে দেখো ইয়োর হাউস, ইয়োর হাউস এই নাউনকে কোয়ালিফাই করছে, ইয়োর হাউস নাউনকে কোয়ালিফাই করলে হবে অ্যাডজেক্টিভ। দুটো তফাৎ দেখো, এখানে ইয়োর হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে ইয়োর্স হচ্ছে প্রোনাউন। এখানে দ্যাট হচ্ছে প্রোনাউন, এখানে দ্যাট হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট ডিপেন্ডস অন ইউজিং ইন এ সেন্টেন্স। এই বিষয়টা তোমাদের একটু বুঝতে হবে। হয়তো প্রথম দিনের এই ক্লাসটা অনেকেই হয়তো ঠিকমতো বুঝতে পারলে না। যদি তোমাদের অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাও। আর এটা তোমাদের হোম টাস্ক থাকলো, তোমরা একটু আনসার করে পাঠাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, ভালো করে প্রিপারেশান নাও। থ্যাংক ইউ এভরিবডি।